হক দিন মানবিক সমাজ বিজ্ঞান আবুল কাসেম মোহাম্মদ মহিউদ্দিন, সন্তু কুমার ঘোষ এবং হাসান ফরিদ। হাসান ফরিদের গলাটা রবীন্দ্রনাথ হতো, ভালোই লাগে সৃষ্টি করে কথা বলে। এবং আমার ভাই, আমি তার ভক্ত, আমি কিন্তু আসলে ভক্ত জসিমউদ্দিন মোহাম্মদ মানে ওর জন্যই আসলে আশা, কারণ আমি ঠিক লকডাউন সম্পর্কে আমার ধারণা ছিল না। এইখানে ভেতরে যে এত সব কাণ্ড, এটা বাইরে থেকে কি করে বুঝবো? এখানে আসার পরে জীবনে পাওয়া সিঁড়ি, এটা আমাদের সেই 92 সালে যখন কলকাতাতে শেষবারের মতো, তখন আমি একটা কাজ করেছিলাম, পলাশি এবং মুর্শিদাবাদের মধ্যে আমার কিছু কাজ আছে, বই আছে, ওটা করতে মুর্শিদাবাদের ব্যাপক সফর করেছিলাম। তখন হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারির মধ্যে 1000টা দরজা ছিল ওই প্যালেসের। হাজারদুয়ারি প্যালেসের সিঁড়ি দেখে এরকম অবাক হয়ে গেছিলাম। আজকে এটার দিকে অবাক হলাম, আমি ভালোই লাগলো। নর্দানের সব ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে আমাদের বাবা, এটা তো সব ফুলের বলে, যার কাছে যাই তারাই লাগে ভালো, ঝলমল করতেছে এক একজন। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে, স্যাররা আছেন, ম্যাডামরা আছেন। আর নর্দানের জন্য বিশেষভাবে আমার শ্রদ্ধা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ, যে ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লবে, এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমি তার স্মৃতির প্রতি গভীর গভীর শ্রদ্ধা এবং অসীম মমতা। এবং সেই তুলকালাময় দিনগুলোতে নর্দানের আরো ছাত্রছাত্রীরা আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ নানানভাবে আক্রান্ত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদের সবার প্রতি রইল গভীর সহানুভূতি। এবং নর্দানের এই ভূমিকার জন্যই আমি মনে করি যে নর্দান একসময় বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে পরিণত হবে। এই বলছিলেন হালকা চালে শুরু করি। 92 সালে কলকাতায় যে বললেন যে আল্লাহকে অনেক ধন্যবাদ যে রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্মের সময় ফ্যামিলি প্ল্যানিং ছিল না। কারণ রবীন্দ্রনাথ তার মায়ের চতুর্থ সন্তান, ফ্যামিলি প্ল্যানিং থাকলে তো রবীন্দ্রনাথকে পাওয়া যেত সর্বনাশ হয়ে যাবে। একই রকম পরপর 5-6টা বাচ্চা মৃত্যুর পরে আমাদের দুঃখমিয়ার জন্ম, যদি ফ্যামিলি প্ল্যানিং থাকতো তো দুঃখমিয়া তো পৃথিবীতে আসতো না। এটার জন্য ধন্যবাদ, ফ্যামিলি প্ল্যানিং ছিল না। আরেকটা ধন্যবাদ হলো, কলকাতাকে বললাম যে আমাদের মেয়েরা তোমাদেরকে বিশ্বকবি, তোমাদেরকে জাতীয় কবি বানিয়েছে, নইলে তো হতেই না। রবীন্দ্রনাথ চাঁদপুরের হৌরবাড়ি, রবীন্দ্রনাথ হৌরবাড়ি কই, খুলনা জেলার দক্ষিণ দিকে গ্রাম, তা আমাদের মেয়ে, আমরা মেয়েকে বিয়ে দিচ্ছি, সেই জন্য রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পেরেছে। কারণ নজরুল বলছে কোন কালে একা হয়নি, কিন্তু এই পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ের লক্ষ্মী নারী। সেটা একটা। আমি বলতে আরেকটা হলো আমাদের পাগলা, আমাদের নজরুল, তার দুটো শ্বশুর বাড়ি দুটোই ঠিক গোমতী নদীর এপারে ওপারে, এপাশে ওপারে নার্গিস, এপারে প্রমিলা, মাঝখান থেকে নজরুলের নদী গোমতী বয়ে গেছে। তো এই যে আমাদের প্রমিলা, নার্গিসের সাথে সংসারটা করা হয়নি, কিন্তু প্রমিলার সঙ্গে তিনি সংসার করেছেন। তো প্রমিলার স্পর্শেই কি তিনি জাতীয় কবি হন নাই? আমরা যদি বলি যে হ্যাঁ, আর যদি বলি না প্রমিলার কোনো ভূমিকা নেই, তাহলে তো অসম্পূর্ণ হয়, তাই না? রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে সাজিতে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। অতএব রানীদের তো একটা গুরুত্ব আছে। যাই হোক, আমরা মূল সাবজেক্টে চলে যাই। আমি তারুণ্যের যে বিদ্রোহ এবং সামনের বাংলাদেশ, এই সাবজেক্টে আপনার কথা শোনা, আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নজরুলকে দেখতে চাই আর কি। একটু আপনাদের সাথে আলাপ পরিচয় হওয়া, একটু ভিন্নভাবে উপস্থাপন করা, ঠিক এমন নতুনত্বের কিছু নাই, কিন্তু দেখার চোখটা একটু বদলে দেওয়া আর কি, সেটা আমি করতে চাচ্ছি একটু। আরেকটা হলো যে এই বাংলাদেশ থেকে 1926 সালে আপনার নারায়ণগঞ্জ থেকে একটা পত্রিকা বার করছিলেন এক লোক, তার নাম ছিল মোহাম্মদ কাসেম। এই মোহাম্মদ কাসেমের পুত্র মোহাম্মদ আব্দুল কাইয়ুম
স্যার মোহাম্মদ আব্দুল কাইয়ুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রফেসর ছিলেন এবং সারা জীবন নজরুল চর্চাই করে গেছেন। তার যে কটা বই আছে নজরুল অসাধারণ। বাংলা গবেষণায় প্রফেসর মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ভূমিকা কোনো ঋণ শোধ করতে পারবো না আমরা, খুব বিরাট কাজ করে গেছেন। তো ওনার পিতার যে পত্রিকা তার নাম ছিল অভিযান। নজরুল তখন বাংলা একাডেমিতে দোতলায় বর্তমান হাউসে এখানে থাকেন, বেড়াতে আসছিলেন। প্রফেসর কাজী মোতাহার হোসেনের সঙ্গে একভাবে থাকতেন। তো ওইখানে মোহাম্মদ কাশার এসে বলল, কাজীরা তুমি আমার এই পত্রিকাতে একটা আশীর্বাদ লিখে দাও, যেভাবে রবীন্দ্রনাথ দিয়েছিল ধূমকেতুতে বা লাঙ্গলে, সেরকম আর কি। তো নজরুল লিখে দিলেন অভিযান, তো পত্রিকার নাম লিখে, নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার আওয়াজ মানুষ বহিয়ান, চারদিকে আজ ভিড়ুর মেলা, খেলবি কি আর নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে এবার বাইরে কি উজান, উচ্চ কণ্ঠে উচ্চার আওয়াজ মানুষ বহিয়ান। তোমাদের তরুণদের জন্য সেটা মানে ওইখানে যে ব্যাপারটা আছে, এই যে চারদিকে আজ ভিড়ুর মেলা, বাংলাদেশের চারদিকে দূষিত লোকদের ভিড়, চোর ডাকাত টাকা পাচারকারী, মানে কি না আছে আমাদের সমাজে, সব আছে। যে প্রতিষ্ঠান যে রাস্তাটা করতে সত্যিকারের খরচ হয় 100 টাকা, সেটার জন্য 10 লক্ষ টাকা বাজেট করে দেওয়া হয়েছে মনে হয়। তার বাকিটা চুরি করা হবে। চুরি করার এত সুন্দর সিস্টেম পৃথিবীতে আগে আমাদের টাকাগুলো আমাদের দেশেই খাটে, এখন আমাদের যারা টাকা পাচার করে ব্যাংক লুট করে তারা কিন্তু টাকাগুলো দেশে রাখে, তাদের বাইরে পাচার করে দেয়। ঝামেলা হতে নাই বাবা, দেশ বললাই রাখ, আমি থাকি। তো সেই তারুণ্যের উদ্দেশ্যেই নজরুল সারাটা জীবনে তারুণ্যের জায়গা বলছে, কে এ যৌবন জল তরঙ্গ, এ যৌবন জল তরঙ্গ রুধিবি কি দিয়া বালির বাদ, কে রুধিবে এই জোয়ারের টান গগনে যখন উঠেছে চাঁদ। যৌবনের জ্ঞান তিনি গিয়েছেন। আমি ওই জন্য বলি যৌবন নিয়ে মোটামুটি আমাদের জসিম ভাই সহ মোটামুটি সবাই একটু কথাবার্তা বলছে। আমি যেটা বলতে চাচ্ছি যে বাঙালি হিন্দুর যে রেনেসা, সেটা শুরু হয়েছিল 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই রেনেসার প্রোডাকশন গুলো সম্পর্কে আমরা জানি, রাধানাথ শিকদার, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, আলালের রেগুলারের লেখক কে প্যারিচাঁদ মিত্র, ডাইরেক্ট কলকাতা হিন্দু কলেজের ছাত্রেরা এবং আরো অনেকেই। কিন্তু বাঙালি মুসলমানের রেনেসা শুরু হয়েছিল 80 বছর পরে, 1899 সালে নজরুলের জন্মের ভেতর দিয়ে। নজরুলের জন্মের আগে বাংলাদেশে যারা বাঙালি মুসলমান হিসেবে বিখ্যাত ছিলেন, যেমন মীর মুশাররফ হোসেন, কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজি বা বেগম রোকেয়া, এরাও বিখ্যাত ছিল, কিন্তু তারা ছিল আইল্যান্ডের মতো। তাদেরকে ঘিরে একটা জাতির জাগরণ ঘটেনি। তারা আইল্যান্ড ছিল, নিজেরা বিখ্যাত করেছেন আইল্যান্ডের মতো, সিঙ্গেল একটা পার্সনের মতো। কিন্তু অনুসারী তৈরি করা বা সাহিত্যে এক ধরনের জাগরণ নিয়ে আসা, রেনেসা যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু হয়নি। এটা হলো নজরুলের ভেতর দিয়ে। 1899 থেকে 1920টা হলো নজরুলের প্রস্তুতি কাল। আপনি দেখেন 17 বছর বয়সে নজরুল যুদ্ধে গেলেন। আমি যখন মুক্তিযুদ্ধে যাই, আমার বয়স 17 ছিল। পরে আমি জেনেছি, জানি আমি তো আমাদের জাতীয় একই বয়সে যুদ্ধে গেছি, কিন্তু নজরুলকে আমরা জানি যে চাকরির জন্য গেছিলেন বা তিনি উড়নচণ্ডী ছিলেন, তার কিছু করার ছিল না, এইসব আজে বাজে কথা, লোক কথার উপর ভিত্তি করে কিংবদন্তি মানে মিথের উপর ভিত্তি করে ইতিহাস লেখা আমাদের গবেষকরা। কিন্তু এখনকার যেটা ফাইন্ডিংস, সেটা দেখা যাচ্ছে তিনি মোটেই কোনো চাকরির ধান্দায় প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি গিয়েছিলেন রণকৌশল শেখার জন্য। তার মাথার মধ্যে ছিল যে সশস্ত্র বিপ্লব করে দেশ থেকে ব্রিটিশকে খেলাবো। 17 বছর বয়সের একটা তরুণের মাথায় এই চিন্তা আসলো। তো কাজে খুব গুরুত্বপূর্ণ নজরুলের এই ব্যাপারগুলো। তো নজরুলের বিকাশ হলো 20 থেকে। কি তখন চলছে ভারতবর্ষে? পুরো ভারতবর্ষে তখন অসহযোগ আন্দোলন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন এবং মৌলানা মোহাম্মদ আলী জওহরের খিলাফত আন্দোলন টপ টপ করে ঘুরছে সারা ভারতবর্ষ। আগুনের স্ফুলিঙ্গ রাজনীতিতে, রাস্তায় মানুষ চিৎকার করছে, প্রাণ দিচ্ছে, মিছিল মিটিং হুলস্থুল চলতেছে সারা ভারত শুদ্ধ।
এই দুই মহান নেতা গান্ধী এবং মৌলানা মোহাম্মদ আলী তাদের নেতৃত্বে। সেই সময় বাংলাদেশের সাহিত্যের অবস্থা ছিল একেবারে ভিজে একসাথে ক্যাপক্যাপে, মানে এখানে ঝুলে যাওয়া, মানে এর মধ্যে প্রাণ ছিল না, শুধু তোমার লাগিয়া শুধুই স্বপন করেছি বপন, এই জাতীয় জিনিসের মধ্যে আমরা আটকেছিলাম। কিন্তু এই অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনের বাংলাদেশে নজরুল হলো সত্যিকারের স্ফুলিত, সত্যিকারের আগুনের মতো আবির্ভাব হতে পারে। নজরুলের অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনে নজরুলকে আসলে সত্যিকারের বিদ্রোহী রূপ দাঁড়িয়েছিল এবং তার জীবনের শ্রেষ্ঠ কবিতাগুলো 20 থেকে 30 সালের মধ্যে লেখা হয়ে গেছে। শ্রেষ্ঠ কবিতাগুলো কি না করেছেন তিনি, লেখেন ভাবেন যে বলরে বন্য হিংস্র বীর দুঃশাসনের চাই রুধির, ঘোষদিকে দেখে ওই কথায় দুঃশাসনের রক্ত চাই। আমাদের কবিতা হাসিনার 15 বছরে যখন একটা লাইন লিখতে পেরেছে, ওই ব্রিটিশের চোখে চোখ রেখে এই কবিতা নজরুল লিখে পৃথিবীতে টিকেছিলেন। এখানে নজরুলের বৈশিষ্ট্য এবং নজরুলের বাহাদুরি। যে কবিতা আমি ফেসবুকে যখন দেই আসলে বিরোধী আন্দোলনের সময়, আমি যখন আমাদের ধর্ম নিচে লেগেছি, ইহা আমার উচিত নয়, আমার কাজ ভালো হবে, আমি এটা নজরুল থেকে নিয়েছি, আমি হয়তো এই কারণে বেঁচে গেছিলাম আর কি। তো সেই অসহযোগ আন্দোলনের একমাত্র সাহিত্যে শিল্পে সঙ্গীতে আগুনের ফুলকি ফুটাচ্ছেন, অগ্নি গর্ভতে উত্তাপ সময়কে ধারণ করে সেইটাকে চিরকালীন করা, কালকে ধারণ করে কালোজ হয়ে ওঠা, কালোত্তীর্ণ হয়ে ওঠা, সেই কাজগুলো নজরুল তখন করছিলেন। তা আমাদের জীবনে 4টি জিনিসের দরকার হয়, বেঁচে থাকার জন্য 4টা জিনিসের দরকার: আলো, বাতাস, খাদ্য আর পানি, তাই না? এই 4টা জিনিসের উপর আমরা বেঁচে থাকতে পারি। ঠিক জাতীয় জীবনে এই 4টা জিনিস লাগে: আলো, বাতাস, খাদ্য, পানি। এই 4টা জিনিস বাংলা সাহিত্যে একমাত্র যন্ত্রণা। সাইলেন্ট করে দিচ্ছি। আরে ভাই দাঁড়া, এবার শেষ। ওকে ভর্তা করেছি। কোথায় ছিল আলো, বাতাস, খাদ্য আর পানি? এই যে 4টা জিনিস বাংলা সাহিত্যে আর কারোর মধ্যে একসঙ্গে পাওয়া যায় না। এটি একমাত্র কবি কাজী নজরুল ইসলাম, যার মধ্যে আমরা একসঙ্গে 4টা জিনিস পাই। আমরা এগুলো পরে ব্যাখ্যা করবো। আরেকটা জিনিস হলো যে এই যে 4টা জিনিস একত্রে পাওয়া, এই পাওয়ার কারণে এই বাংলাদেশের স্বাধীন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক এবং অবিভাজ্য সত্তা। একটার থেকে আরেকটা আলাদা করা অসম্ভব ব্যাপার। নজরুলকে আলাদা হলে বাংলাদেশ থাকে না, বাংলাদেশকে রাখতে হলে নজরুলকে রাখতেই হবে। মানে এটা এমন একটা ঘটনা যেখান থেকে আর বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগই নেই। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা নজরুল এটা হলো একাকার। যেমন দুধের সঙ্গে সাদা রং, দুধ আছে না, দুধ আমরা খাই, দুধ থেকে সাদা রঙকে কি আলাদা করা সম্ভব? কখনো না। যদি সেটা বিজ্ঞান করেও থাকে পরবর্তীকালে, তখন তো সেটা দুধ থাকবে না। যখন পানির থেকে হাইড্রোজেনের পরমাণুগুলো সরিয়ে দিলেন, H2O, হাইড্রোজেনটা সরাই দিলেন 2টা অণু, তোর পানি থাকবে না তো। তো নজরুলের সাথে বাংলাদেশের সম্পর্ক হলো ওইরকম দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক। আরেকটা হলো যে আমাদের যে শরীরটা আছে এর মধ্যে 2টো পার্ট। একটা পার্ট হলো বাহ্যিক, এই খাঁচাটা, আর এই বাহ্যিক খাঁচার ভেতরে একটা জিনিস আছে যেটা প্রতি দেখতে পাই না, কিন্তু ওটা না থাকলে লোকার মতো। লোকা বলছে যে কবিতা কি জিনিস, বলছে আই ডোন্ট নো। কবিতা হলো একদম দুরন্ত, যে হোয়াট ইজ দুরন্ত, বলে আই ডোন্ট নো। বলছেন কেন? বলে ফিল করে যেটার মধ্যে, যে লেখার মধ্যে দুরন্ত আছে সেটা হলো কবিতা, আর যেটার মধ্যে দুরন্ত নাই সেটা কবিতা। ঠিক এরকমই আমাদের দেহের ভেতরে যে প্রাণটা আছে, এইটা যদি না থাকে এই দেহ দিয়ে কিছু হবে না। যত ভালোবাসার ধর্ম, আপনি কেঁদে ঝাঁঝা গেছেন নজরুলের মতো বা লাইলের মতো, কিন্তু মারা যাওয়ার পরে মাটির নিচে পুঁততেই হবে, ও আর শ্মশান ঘাটে নিতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো সেরকম দেহের সঙ্গে রূহের যে সম্পর্ক, আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেই রকম।
এটাকে বিচ্ছিন্ন করা সম্ভব না। তো নজরুলকে বোঝার আগে আমরা একটু সমকালীন সময়টা বুঝে নিই। সেই সময়কার পৃথিবীটা কেমন ছিল। 1899 সালে নজরুলের জন্ম। এই 1899 সালে লর্ড কার্জন ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে ভাইসরয় হয়ে দেশে আসেন প্রথমবারের মতো। 1903 সালে বঙ্গভঙ্গের প্রস্তাব পাশ হলো, আর 5 সালে বঙ্গভঙ্গ হয়ে গেল। 1906 সালে এই ঢাকা শহরে ভারতবর্ষের মুসলমানদের প্রথম আধুনিক রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের জন্ম। 1906 সালে নজরুলের বয়স তখন 7 বছর। 1906 সালে বিপ্লবীদের কাগজ যুগান্তর হল, মানে আমার যুগান্তর না, সেই সময়কার যুগান্তর। 1908 সালে মুজাফরপুরে বোমা বিস্ফোরণ ঘটে, যেটা হুলস্থুল করে গেছিল সারা ভারতে, এবং ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছিল ওই বছর। 1912 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লি শিফট হয়ে গেল। কলকাতা থেকে রাজধানী শিফট হয়ে গেল দিল্লিতে, এবং ওই বছর বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, মানে আবার বঙ্গ একাকার হয়ে গেল। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। 1917 সালে নজরুল বিশ্বযুদ্ধে গমন করলেন, এবং 17 সালেই রুশ বিপ্লব হলো মহামতি লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নে, মাস্কো রাশিয়াতে। রুশ বিপ্লব পৃথিবীর ইতিহাসে যে কয়টা ঘটনা মানব জাতিকে বিপুলভাবে আলোচিত করেছে, চেঞ্জ করে দিয়েছে সমাজ কাঠামো, তার মধ্যে রুশ বিপ্লব একটা খুবই গুরুত্বপূর্ণ। 1920 সালে নজরুলের কলকাতায় আগমন। 1920 সালে খিলাফত এবং অসহযোগ আন্দোলনের শুরু। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হল। 1925 সালে নজরুল যাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু হল। নজরুলটা বই লিখে ফেলেন চিত্তনামা, এবং কামাল পাশা এবং জামাল উদ্দিন আফগানি তখন বিশ্বব্যাপী দাপিয়ে বেড়েছে। নজরুল এই দুজন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। এটা হলো নজরুলের সময়কার বিশ্বের পলিটিক্যাল পরিস্থিতি বা সাবকন্টিনেন্টের। তো নজরুলের সমকালীন কবি এবং লেখকরা কারা কারা ছিলেন সেটা একটু নজর বলে আমরা। জর্জ বার্নার্ড শ, সেই সময়কার পৃথিবীর একজন উল্লেখযোগ্য লেখক। এইচ.জি. ওয়েলস, ই. কামিংস, জেমস জয়েস, ইউলিসিস যারা পড়েন তারা বলবো একটু পড়ে নিন, সাহিত্যের লোক। জেমস জয়েস, E.M. ফস্টার, রবার্ট ফ্রস্ট, ভার্জিনিয়া উলফ, W.B. ইয়েটস, T.S. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, The Old Man and the Sea, D.S. লরেন্স, এজরা পাউন্ড, অডেন, আদ্রে জিদ, গিয়ম অ্যাপোলোনিয়া, হারমান হেস, সিদ্ধার্থ, ফ্রান্স কাফকা, রিলকে, ইয়েসেনিন, লুক হামসন, মায়াকোভস্কি, গোর্কি, পাবলো নেরুদা, নাজিম ইকবাল। এইটা হলো নজরুলের সময়কার পৃথিবীর বড় বড় লেখক কবিরা। আশ্চর্যের ব্যাপারে কিন্তু লক্ষ্য করবেন, এরা প্রত্যেকে সিঙ্গেল ট্র্যাকের মানুষ। যে নাটক লিখছেন সে নাটক নিয়ে কাজ করেছে, যে কবিতা লিখছেন সেই কবিতা নিয়ে কাজ করেছে, যে উপন্যাস লিখছে উপন্যাস নিয়ে কাজ করেছে। কিন্তু নজরুলের মধ্যে একমাত্র ব্যতিক্রম বিশ্বের ইতিহাসে সেই সময়কার মাল্টি ডাইমেনশনাল। একসঙ্গে শত পুষ্পের যে চর্যাপদ আছে না, এক্সে পদ্মা চৌসি পাকুড়ি তৈচুরি নাচে ডম্বি বাপুড়ি, তো একটা পদ্ম তার 64টা পাপা। নজরুলের চর্যাপদে সেই পদ্মফুলটা বিচিত্রতার বিকাশ। সাংবাদিকতায় যখন হাত দিয়েছেন তার পৃথিবীর শ্রেষ্ঠ সাংবাদিক। তার আগে ভারতবর্ষের সাংবাদিকতা ছিল পদলেখনকারী। গত 15 বছরে আমাদের দেশের সংবাদপত্রের যে অবস্থা হয়েছিল সেটা। নজরুল প্রথম গণমুখী এবং নির্ভীক সাংবাদিকতার প্রতিষ্ঠা এবং জনক। সঙ্গীতে যখন হাত দিলেন এমন কিছু কাণ্ড কারখানা করেছেন যেটা বিশ্ব সঙ্গীতে কেউ করেন। বাংলা সঙ্গীত তো পারতেন, বিশ্ব সঙ্গীতে কেউ করেন। আলাউদ্দিন আলী, আলাউদ্দিন খান, রবিশঙ্কর, বেটোফেন, মোজার্ট, এরা যে বড় বড় সঙ্গীতজ্ঞ, এই বড় বড় সঙ্গীতজ্ঞরা সারা জীবন গান নিয়ে কাজ করেছেন। দেখা গেল 50 বছর, 60 বছর, 70 বছর সঙ্গীত সাধনে 8টা 10টা রাগ রাগিনী নতুন কিছু দিতে পেরেছেন, বা 19টা সিম্পলি, 20টা সিম্পলি, নাথিং মোর। আর নজরুলের সঙ্গীত জীবনের আয়ু হলো 30 থেকে 40। এই 10 বছর যদি ধরি আমরা,
এই 10 বছরের মধ্যে নজরুলের অবদান হলো 18টা নতুন রাগ উপহার দিয়েছেন পৃথিবীকে, যা এর আগে পৃথিবীতে ছিল না। সম্পূর্ণ নতুন 285 প্রকারের রাগের উপর গান বেঁধেছেন। 285 প্রকারের রাগের উপর আনপ্যারালাল পৃথিবীর ইতিহাস সঙ্গীত নজরুল। আর গানের সংখ্যাটাকে এগুলো তো ধরেন গরু ছাগলরাও প্রচুর গান লাগে, এতে কিছু যায় আসে না, কিন্তু বেসিক জায়গাগুলো হলো এইটা। তো সেখানে তিনি এই বিশ্বদায়িত্বে কেউই তার আশেপাশে নেয় দাঁড়ানোর মতো যোগ্যতা। তারপরে আসেন উপন্যাস নজরুলের, জেমস জয়েসের ইউলিসিস নিঃসন্দেহে তাক লাগানোর মতো কাণ্ড। আমি ডাবলিন শহরে ঘুরে ঘুরে ইউলিসিসের এই অনুসন্ধান করলাম। আমার যে একটা দিনের উপরেই একটা উপন্যাস, এত পৃথিবীর সবচেয়ে জটিল উপন্যাস, যে 2-3 উপন্যাস করে মাথা গরম হয়ে গেছে আমার, সেটা একটা ইউলিসিস। আর একটা হলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ডস্টয়েভস্কি। মাথা ঘুরে মানে ভিতরে ঢুকে পরে দম বন্ধ হয়ে আসে পড়তে গিয়ে, মানে মনে হচ্ছে একটা আবদ্ধ কোনো জেলখানার মধ্যে কোনো কবরের মধ্যে আমার আটকে গেছে কেউ। তো সেই ক্ষেত্রেও আমি বলবো যে নজরুলের মৃত্যু ক্ষুধা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। এরকম অনেকগুলো জিনিস দিয়ে বলা যায়। এবার আসি আমরা সেই সময়কার পৃথিবীর সেরা গ্রন্থগুলো কি কি। পৃথিবীর সেরা গ্রন্থ এলিয়টের দি ওয়েস্টল্যান্ড। দেখেন খুব আধুনিক বাংলা আধুনিক সাহিত্যে এই ওয়েস্টল্যান্ডের টেক্সটটা ভূমিকা আছে, তোমাদের দিয়ে ভালো বলতে পারবে। জেমস জয়েসের ইউলিসিস, ইউলিসিসের মেইন স্ক্রিপ্ট ডাবলিনে আমি হাতিয়ে লিখেছি, ইউলিসিস সেন্টার গেছিলাম। ইয়েটসের লেটার পোয়েমস, ডব্লিউ.বি. ইয়েটস, স্লাইডো শহরের বাড়ি, গেছি সেখানে। পল ভ্যালেরি শার্ম, হারমান হেসের সিদ্ধার্থ, যতগুলো উপন্যাস করে দারুণ ভাবে প্রভাবিত হয়েছে জীবনে, তার মধ্যে একটা হলো হারমান হেসের সিদ্ধার্থ, দুর্দান্ত। সেই সময়ের বাংলা কবিতায় বেরোল অগ্নিবীণা 1922 সালে। 1922 সালে তিনি জাতির নায়ক, বিদ্রোহী কবি। আর এই বিদ্রোহী কবিতার লেখা হচ্ছিল কাঠপেন্সিল দিয়া। পৃথিবীর শ্রেষ্ঠ একক কবিতা হিসেবে পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ কবিতাটা লেখা হয়েছিল কাঠপেন্সিল দিয়ে। কারণ যে গতিতে নজরুলের ভাব আসছিল, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন এন্ড ইমাজিনেশন, যেটা ওয়ার্ডসওয়ার্থের ডায়লগ, সেইটা যখন হচ্ছে তাল সামনে, তখন থেকে কলমে যে দোয়াতের মধ্যে কালি ঢুকিয়ে লিখতে হতো, নিয়ে আবার লাগে, আবার কলম কালি লাগায়, ওটা আর নজরুল তাল সামলাতে পারতেছিলেন না। তুমি কারণ তোকে ফেলে দিয়ে কাঠপেন্সিল নিয়ে যান, এবং ঝড়ের গতিতে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাটা লেখা হয়ে গেল। এটা একটু কবিতা না, এটা হলো যে এক্সট্রাঅর্ডিনারিজম। আব্দুল মান্নান সাহেব বলছে ভিতরে হলো অসংখ্য নানা রঙের রঙিন মূল্যবান পাথর, তারপরে মানে গোল্ড, হীরা, ডায়মন্ড, হাবিজাবি, নীলা, রুবি, এইসব দিয়ে আমার একটা টাওয়ার বানানো হয়েছে, যে টাওয়ারটা ঈশ্বরকে চ্যালেঞ্জ করে, ডেঞ্জারাস ব্যাপার। যাই হোক, সেই সময় তিনি বিদ্রোহী হয়ে গেলেন। 28 সালে চট্টগ্রামের আন্দরকিল্লার একটা বিখ্যাত মসজিদ আছে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। এই আন্দরকিল্লা মসজিদে নজরুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কমপক্ষে মসজিদ এবং মসজিদের বাইরে সে 50,000 লোক ছিল কমপক্ষে। সেইখানে তারা ঘোষণা করলো যে আজকের থেকে নজরুলের উপর দিল মালিক উস-শুআরা, মানে কবিদের সেরা, কবিদের সর্দার, কবিদের চিফ। 1929 সাল কলকাতায় এলবার্ট হল, নেতাজি সুভাষচন্দ্র বোস, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ব্যারিস্টার এস ওয়াজেদ আলী, শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক, মোহাম্মদ নাসিরউদ্দিন, আবুল কালাম শামসুদ্দিনরা নজরুলকে জাতীয় কবি সম্বর্ধনা দিলেন। এবং এটা বলেছে এখানে। তো তখনই তিনি জাতীয় কবি। আপনি ভাবেন 1929 সালে রবীন্দ্রনাথ মাথার উপরে জল করতেছে, রবীন্দ্রনাথকে মাথার উপরে রেখে মাথার উপরে চলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে। রবীন্দ্রনাথের উপস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক নেতাগুলো নজরুলকে জাতীয় কবি ঘোষণা করতেছে। এটা কি ইয়ারকি নাকি? এটা কি আমাদের এই বাংলাদেশের এই রাজনীতির এই কামড়াকামড়ি? ব্যাপারটা তো তা নয়। প্রয়োজন, এই প্রয়োজনটাই
পরে আসতেছি আমরা 1939 সাল গ্রামোফোন রেকর্ডে যখন অন্যদের কণ্ঠে নজরুলের গান দিত, তো গীতিকার সুরকার এগুলো লেখা থাকতো পীর কবি কাজী নজরুল ইসলাম, পীর কবি লেখা থাকতো মাটির ডিস্কের মধ্যে। তো তখন তিনি পীর কবি 1939 সালে। এর এত সব কাণ্ড দাঁড়িয়ে নিয়ে তার কথাবার্তা গুলো কেমন? সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের, দেশের তরে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের। তোমার জুলাই আন্দোলন যেটা দেখেছো, মোরা কষি বুকে ধরি হাসি মুখে মরি জয় স্বাধীনতা চাই। ভারতবর্ষের স্বাধীনতা যখন গান্ধী জিন্দারা স্বাধীনতার কথা বলতে গেলে কাপড় ভিজে যায়, সেই সময় 1922 সালে একটা 23 বছরের মানুষ জুমবের উপর থেকে ভারতবর্ষের প্রথম পূর্ণাঙ্গ স্বাধীনতা ঘোষণা করেন, একজন হাবিলদার। এখন ভাবেন, এর জন্য জেল কাটতে হয়েছে তাকে, এর জন্য পত্রিকা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরের মুলুক লুট করে খায় টাকা তোরা টাকা, কাদেরকে বলছে? ব্রিটিশ। আজাদ মানুষ বন্দি করে অধীন করে স্বাধীন দেশ, আজাদ মানুষকে বন্দি করে স্বাধীন দেশকে অধীন করে যারা, লাথি মারা ভাঙলে তারা। কলকাতার সমস্যা হয়ে গেলে কি বলছে এই লোক, চেঁচামেচি করে লাথি মারা ভাঙলে তারা, যত সব বন্দিশালা, এদের সার্ভে কিনা বল, কিলের চোটে হাত করিয়ে বল, এগুলো কিন্তু ভদ্রলোকের প্রতি এইসব কি চিৎকার চেঁচামেচি। এখন তো রবীন্দ্রনাথ তার বসন্ত রানা উৎসর্গ করে বসে আছে, সবাই বলেন গুরুদেবী আপনি কি করলেন? সারের মতো চেঁচায়, আর ঝড় বাতি চার বাতি পালাগানা চালু বাইরে জীবনে সব চুরমার হয়ে গেছে। রবীন্দ্রনাথ কি বলেছিলেন? রবীন্দ্রনাথ বলেছিলেন যে তোমরা শুধু বাইরের চেঁচামেচি দেখছো, ভেতরে রসের সন্ধান করো নাই। নজরুলের কবিতায় তোমরা অবজ্ঞা করে চোখ বুলিয়েছো মাত্র, ভেতরে রসের সন্ধান করো নাই। আর যা ও বলছে সেটা কালের ভাষা এবং ওটা কালো তীব্র ভাবে উচ্চারণ। আমার যদি আসলে বয়স ওর কাছে থাকতো আমি এগুলোই লিখতাম। ও যা লিখছে সেটা শুধু কাব্য নয়, মহাকাব্য, রবীন্দ্রনাথের কাব্য। এবং রবীন্দ্রনাথ তার বসন্ত রানার উৎসর্গ করলেন। তো সেই মানুষটা আব্দুল কাদের বলছে যে সেই স্টর্ম মানে স্ট্রেসের দিনে নজরুল হয়ে ওঠেন যুগ প্রতিযুগ, যুগ নায়ক। 1920 সাল থেকে 1940 সাল পর্যন্ত বাংলা কবিতা বাংলা সাহিত্যের নায়ক ছিলেন একজন, সেটা কাজী নজরুল ইসলাম। এই নায়কত্ব কেউ তাকে দান করেনি, তার অর্জন। কবি চৌধুরী বলছেন যে তিনি সিজারের মতো এলেন, দেখলেন, জয় করলেন। তার এক একটি কবিতা বেরোতে লাগলো আর সমগ্র জাতি চিৎকার করল, এটাই তো আমরা চেয়েছিলাম। শক্তি সাধন বন্দ্যোপাধ্যায় বলছেন, মুখোপাধ্যায়, নজরুল যদি বাংলা ভাষা মুসলিম জাগরণের হাল না ধরতেন তবে এর দড়ির তুফান অতিক্রম করতে পারত কিনা সন্দেহ। সংস্কৃত কণ্টকিত হিন্দুত্ববাদী হীনমন্যতা, সংস্কৃত কণ্টকিত হিন্দুত্ববাদী হীনমন্যতা সঞ্চারী বঙ্কিমের বাংলা ভাষা নিয়ে তারা কি একটি জাতিকে সমগ্রত ভাবে সামিল করতে পারতেন? পারতেন না। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন সেই অনুষ্ঠানে যে নজরুলের কবিতা ফরাসি বিপ্লবের সময়, ফরাসি বিপ্লবের সময় ফরাসির এক একটা মানুষ, এই যে তোমার রোমারোলা, তারপরে রুশো, ভলতেয়ার, এদের লেখাপড়া এক একজন অতিমানবে পরিণত হয়ে গেছিলেন এবং ফরাসি বিপ্লব হয়ে গেল, বাস্তিল দুর্গের পতন ঘটানো হলো। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছেন যে নজরুলের কবিতা বলো এদেশের মানুষ একদিন সুপারম্যানে পরিণত হবে। এটা তিনি লুকিয়ে বলেন নাই, প্রকাশ্য বলছেন যে আজ সুপারম্যানে পরিণত হবে, কারণ সমগ্র জাতিকে একমাত্র ব্যক্তিতে টাচ করতে পেরেছে। মৌলানা ভাসানী বলতেন যে নজরুল আমাদের সকল সংগ্রামের চেতনার প্রতি। মজলুম জনতা মৌলানা ভাসানীর সাথে আমি সবসময় নজরুলের প্রসঙ্গ টানি এই কারণে যে দেখেন দুজনের নাম মধ্যে 4টা অক্ষর টানা। আরেকজন আছে আমাদের এস এম সুলতান, মৌলানা ভাসানী, কাজী নজরুল। এস এম সুলতানের ছোটবেলার নাম ছিল লাল মিয়া, 4 অক্ষর। মৌলানা ভাসানীর ছোটবেলার নাম ছিল সেগা মিয়া, 4 অক্ষর। নজরুলের নাম ছিল দুকু মিয়া, 4 অক্ষর, 4টা অক্ষর। তাহলে এদের মধ্যে ন্যাচারাল মিল আছে, এরা সবগুলো উচ্চারণ দিয়ে, কিন্তু অসম্ভব রকমের স্থিতি,
অসংখ্য রকম ধ্যানমগ্ন নজরুল না হলে তিনি কি 18টা নতুন রাগ পৃথিবীতে দিতে পারতেন? 285 প্রকারের রাগের উপরে গান পরিবেশন করাইতে পারতেন? আর মিশ্র রাগের কোন তো নাই, 3-4টা রাগ একখানে হলে আরেকটা মিশ্র রাগ তৈরি করেছে। কোনদিন এখানে মিউজিক ডিপার্টমেন্ট আছে কিনা জানি না, তাহলে দেখতে পারতো যে মিউজিকে নজরুলের ভূমিকা মারাত্মক। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন আমাদের সকল নজরুল আমাদের জাতীয় কবি, কারণ নজরুলের লেখার মতো এরকম লেখা আমি সারা ভারতবর্ষে ঘুরে কোথাও পাই না। আমরা যখন যুদ্ধ দেবো বলেছে তখন নজরুল, আমরা যখন ভালোবাসার কথা বলবো তখন এখানে নজরুলের বিদ্রোহী নিয়ে বেশি কথা হচ্ছে। কিন্তু তোমাদেরকে আমি বলবো একটু এটাও বলো, তুমি শুনিতে চেও না আমার মনের কথা, মনের কথা কি মুখে সব বলা যায়? দক্ষিণে বাতাস ইঙ্গিতে বুঝে চাহে যাহা বনলতা। মনের কথা কি মুখে সব বলা যায়? রাতের আকাশে যত তারা ফুটে আঁকি কি দেখিতে পায়? এত সুন্দর মিষ্টি প্রেমের কবিতা কোথায় আছে? হেমন রানী তোমার কাছে হার মানিয়ে আস শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। বাবা, কোপায় তার ভুল, এটা তো আছে। অসাধারণ সব প্রেমের কবিতা, প্রেমের গান। তো সেটা প্রাসঙ্গিক নজরুল চর্চার ক্ষেত্রে। নজরুলের প্রেমের গান অন্যদের প্রেমের গানের সাথে অনেকটা আলাদা। বিষয় তোমার এই শুধু চাহিয়েছি আমি শতরূপে শতবার, জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিশাপ। কেন তিনি জাতীয় কবি? এবার তো এগুলো প্রশ্ন করে গেল, এবার জাতীয় কবি কেন তাকে জাতীয় কবি করা হলো? প্রথম কথা হলো, নজরুলকে বাংলাদেশের মানুষ জাতীয় কবি বানাইছে ধারাবাহিকতার ফল। বাংলাদেশের কেউই তার জোর করে জাতীয় কবি বানায় না, কারোর বিরুদ্ধেও না। এটা 1929 সালে ডিসিশন হয়ে আছে। 1929 সালে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমাদের লাগলো কত বলে বছর? এখন চিন্তা করো, 30 থেকে 70 বছর, আর থেকে 26 বছর। 70 আর 26 কত হয়? 96 বছর লাগছে আমাদের নজরুলকে জাতীয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে। তাও আমাদের কপাল যে প্রফেসর ইউনুসের সরকার ছিলেন, তারা কাজটা করে গেছে। আর আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই যে তিনি প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে প্রথম একজন মানুষ একজন কবির নামে একটা বছর ঘোষণা করছে। এটা কোন তুলনা, সারা পৃথিবীতে এই ধরনের দ্বিতীয় কোন দিন পাওয়া যাবে না। বিস্ময়কর। আরো একটা বিষয়, নজরুলের যখন মৃত্যু হয় কি করা হয়েছিল? প্রথম কথা হলো তার জানাজা হয়েছে। জানাজায় অংশ নিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট সহ 3 বাহিনী প্রধান সহ সমাজের সর্বস্তরের মানুষ। এই জানাজার সর্বান্তর থেকে তার লাশ কাঁধে করে বর্তমান যেখানে তার মসজিদের পাশে যেখানে তার কবর, এই পর্যন্ত লাশটা ক্যারি করেছিলেন দেশের প্রেসিডেন্ট এবং 3 বাহিনী প্রধান। এই নজির পৃথিবীতে নাই, নজিরবিহীন। তারপরে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হলো, বীরগল বাজল এবং 21 বাদ্যপত্র, এবং তার মৃত্যুর পর থেকে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। এগুলো একটাও পৃথিবীতে নজির নেই, বেনজির। তাহলে জুলফিকারের ভুট্টোর নিয়ে কেন দিন না? এটা হলো নজিরবিহীন যেটা সেটা। তো যাই হোক, নজরুল কেন জাতীয় কবি? আরো আছে। তার পরের বছর র্যালি হলো, তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট। এই ফার্মগেট থেকে নজরুলের মাজার পর্যন্ত র্যালি হয়েছিল। এই র্যালির নেতৃত্ব দিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট। বিস্ময়কর ঘটনা, এর কোনো দ্বিতীয় নজির নেই। আমি চ্যালেঞ্জ করছি, কোথাও এর কোনো নজির নেই। কেন তিনি জাতীয় কবি? আমাদের মনে রাখতে হবে যে জার্মান ভাষায় অনেক বিখ্যাত বিখ্যাত কবি লেখক আছেন, কিন্তু কেটে গেল তাদের জাতীয় কবি। সামথিং হ্যায় তালমে কুছ হ্যায়, তো নইলে কেটে কেন জাতীয় কবি করা হলো? ইংল্যান্ড কত বিশাল বিশাল ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেলি, কিটস, কোলিন্স, কি নাই ওখানে, কিন্তু জাতীয় কবি হলো এমন একজন মানুষ যিনি মূলত নাট্যকার, কবিতাও লিখেছেন। শেক্সপিয়ার। কেন শেক্সপিয়ারকে জাতীয় কবি করা হলো ইংরেজি সাহিত্যে? ইংরেজি সাহিত্যের এই নাট্যকারকে জাতীয় কবি করেছে ব্রিটিশ জাতি। কেন? বড় কবিদের পাশে মিল্টনও ছিলেন, মহাকবি মিল্টন। আমেরিকা রবার্ট ফ্রস্ট জাতীয় কবি করেনি,
আরো কত কবি জন্ম নিয়েছে, কিন্তু তারা জাতীয় কবি করছে ওয়ান হুইটম্যান, যার সাথে নজরুলের আত্মীয়তা আছে। নেচারগতভাবে হুইটম্যান আর নজরুলের মধ্যে মিল আছে অনেক। হুইটম্যানকে কেন জাতীয় কবি করলেন? ইরানে আমি দেখেছি, ইরানের উপর 2-3টা ডকুমেন্টারি ফিল্ম করেছিলাম আমি, আর ইরানকে স্যালুট দিয়ে দিই আগে। হ্যাঁ, ইরান যা করতেছে আমেরিকার ইসরায়েলের ভিতরে তুলনা নেই, সব নজিরবিহীন ঘটনা ঘটতেছে পৃথিবীতে। তো ইরানের 2টো ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম বানাতে গেলাম, একটা নাম হাফিজের উপর আর শেখ সাদির উপর। হাফিজ শেখ সাদির ডকুমেন্টারি করতে গিয়ে আমি ওদেরকে বললাম যে হাফিজের নামে ইউনিভার্সিটি আছে সিরাজনগরে, গোটা সিরাজ শহরটা সাজানো হয়েছে নার্গিস ফুল দিয়ে, গোলাপ আর নার্গিস আর নারঙ্গি বন। মানে এরকম শহর আমি ইউরোপে দেখিনি, এমন করে সাজিয়ে গেছে একটা শহরকে, পুরোটাই হাফিজের জন্য সাজানো। মানে এয়ারপোর্ট থেকে নেমে যাবে, ওয়াও, আমি একটা ভিন্ন জগতে এসে পড়েছি। নার্গিস, কত নজরুলের কবিতা নার্গিসের কথা শুনছি না, বুলবুলি নীরব নার্গিসে বনে, সে নার্গিস ফুল জীবনে প্রথম দেখলাম ওখানে। তারপরে গোলাপ, নার্গিস আর নারঙ্গি, নারঙ্গি বলে কমলা লোক। আইল্যান্ড গুলো কেমন করে সাজানো হয়েছে, মানে একটু কবির জন্য এত কাণ্ড কেউ করে, আমার বিস্ময় করেছি নামকে। যাই হোক, কিন্তু ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে হাফিজকে নিয়ে তুমি ইউনিভার্সিটি করছো, একটা ফ্যাকাল্টি আছে হাফিজের নামে, হাফিজের কবিতার বিভিন্ন দিক নিয়ে আলাদা আলাদা সাবজেক্ট, 10টা সাবজেক্ট আছে হাফিজের উপর, তাকে জাতীয় কবি না করে ফেরদৌসিকে কেন করছো? বলছে হ্যাঁ, তুমি ইরানের জাতিকে জিজ্ঞেস করো। আমি তখন সিরাজনগরতে র্যান্ডম চেকিং এ গেলাম, একজন ধরেন মুচি, তাকে বললেন যে বলো থেকে এখন থেকে 1000 বছর আগে এই সিরাজনগরের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কে ছিল? ফার্সিতে কি কি করলেন তার অর্থ আমি জানি না। আর রাজা কে ছিল তখন পারস্যের? জানে না। সবচেয়ে নিষ্ঠুর ডাকাত কে ছিল? জানে না। বা সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম কি ছিল? জানে না। তার মধ্যে হাফিজের কবিতা জানবে, হ্যাঁ, লাইনের পর লাইন সিরাজনগরের রাস্তার মুচি আমাকে লাইনের পর লাইন হাফিজ শুনিয়েছে। কবিতার বাহাদুরি হলো এইটা, কবিতার কাল তীর্থ হয়ে যায়, যেটা আমার ইরানে যে বন্ধুতা হয়েছে। তো সাহেব সেই হাফিজ পরে ইরানের চানাচুর বিক্রি করতেছে, তাকে জিজ্ঞেস করে হাফিজের কবিতা বলতেছে, মানে এতটাই পপুলার হাফিজ। কিন্তু জাতীয় কবি হলো ফেরদৌসি। কেন? এই প্রশ্নগুলো এখানে কেন কেন দিয়ে যাচ্ছে? রাশিয়াতে তো মাইকেল, ম্যাক্সিম গোর্কি, মাইকোভস্কি আর অনেকেই ছিলেন, কিন্তু রাশিয়ার সেই সাহেব মানে জারের আমলের কবি আলেকজান্ডার পুশকিনকে জাতীয় কবি করেছে। এখন পর্যন্ত পুশকিন রাশিয়ার জাতীয় কবি। কারণ কি? কেন? এরকম আরো অনেক অনেক উদাহরণ দেওয়া যায়, আমি সংক্ষিপ্ত করতেছি। তো এই কেনগুলোর মধ্যে হলো মূল কারণটা। কেনগুলো কি জন্য? কেনগুলো হলো যে এমন একজনকে জাতীয় কবি করতে হয় যার মধ্যে একটা জাতির সমস্ত দিকগুলো কভার করা হয়। যেমন ধরেন, আমি যদি স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে দাঁড়াতে যাই, বাংলা সাহিত্যে আমার পক্ষে আমার সাথে কে থাকবে? পৃথিবীতে মানুষ এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি শিল্প সকল শব্দ ব্যবহার করছেন কাজী নজরুল ইসলাম। গ্যারান্টি। 20 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু জ্ঞান। 20 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ, এটা কার? আমরা যদি স্বাধীনতার জন্য তৃষ্ণার্ত হই, তাহলে নজরুল স্যারের কার কাছে জানবো? আর তো কেউ নাই। বাকিরা তো কম বেশি করে পাপের চুরিতে পূর্ণ করেছে জলে। নজরুলের মধ্যে কোন আপোষ কাকে বলে নজরুল জানতেন না, যেমন আমাদের আরেক নেতা মৌলানা আব্দুল হামিদ খান জানতেন না আপোষ কাকে বলে। মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো চিন্তা করতে পারতেন না। আমরা যদি শোষণের বিরুদ্ধে কথা বলি, জল উদ্ভিদের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খর্গ কৃপণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কি চিরকালীন পানি পাবেন একবার। বিদ্রোহী কবিতার সার মর্মটা এইখানটা, পুরা বিদ্রোহের সারাংশ। কেন তারা এত চিৎকার, কেন তারা এত কথাবার্তা, কেন এত ডিনামাইটের মতো ঘুরে যাচ্ছেন? মাইন ও গুর্নিশ করতে জানেন না, তিনি বেদুইন, তিনি চেঙ্গিস,
আমি ছিন্ন মস্তা চন্ডে আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি। কেন এরকম করতেছেন নজরুল? শুধুমাত্র একটা শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত, বৈষম্য মুক্ত একটা পৃথিবীর জন্য। সেটা যদি আমরা চাইতে কার কাছে যাবো? আমরা যদি অসাম্প্রদায়িকতার কথা বলি, যে আমি হিন্দু মুসলমান মিলে ঝিলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা সব মিলে মিলে একটা দেশ থাকি, কার কাছে যাবো ভাববেন? একমাত্র নজরুল ছাড়া দ্বিতীয় বিকল্প নাই। মাথার উপরে বিরাট বিরাট কবিরা রয়েছেন, কোন সন্দেহ নাই যে মাথার উপরে রবীন্দ্রনাথ রয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র এবং শিক্ষক হিসেবে আমি বলি যে মাথার উপরে রবীন্দ্রনাথ রয়েছেন। এটা মাথায় রেখে আমাদেরকে জাতীয় কবির সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা আমরা নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়েছেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নিয়েছেন, এর ব্যারিস্টার সুভাষ আলী নিয়েছেন, শের বাংলা আবুল কাসেম ফজলুল্লাহ নিয়েছেন। আমরা এত নতুন করে কিছু আরোপ করিনি। কেন? অসাম্প্রদায়িক, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটা কি আর কোথাও আছে এরকম ভাবে? নাই তো। কান্ডারি তব সম্মুখে ওই ফরাসির প্রান্তরে কি বলছে? হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বল কি? ডুবিছে মানুষ সন্তান মোর মার। থ্যাংক ইউ। তো আমি যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, দেখেন নজরুলের বাহাদুরি, বেসিক গুলো কোথায়? তিনি যখন হিন্দুদের নিয়ে লিখছেন, আর কতকাল থাকবে বেটি মাটির খেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে শক্তির সর্বনাশী, শক্তি চারাল, বীর্যবাদের মারছে চাবুক কি, বিপ্লবীদের দিচ্ছে ভাসি, আসবি কখন সর্বনাশী। দুর্গাকে নিয়ে যখন লিখেছেন তখন পৃথিবীর সেরা কবিতা তার লেখা। কিন্তু এইটা করতে গিয়ে মুসলমানকে ছোট করেন নেই। আবার তো মুসলমানদের ওমর ফারুক, বৃত্ত চলিল উঠের পৃষ্ঠে খলিফা ধরিল রশি, মানুষে উঠতে তুলিয়া ধরিয়া তোলায় নামিল শশী। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, জানি না সেদিন কি গান গিয়েছে বন্দী বিশ্ব কিনা। পৃথিবীর ইতিহাসে নদীর ভিড় নাই এগুলো। ওরিয়েন্টালিজম পড়তে হবে আমাদের। উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের উচ্চারণ কত সফট এবং কত দুর্দান্ত মিনিংফুল। বৃত্ত চলিল উঠের পৃষ্ঠে খলিফা ধরিল রশি, মানুষে উঠতে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। তারপর নজরুল বলছে, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, জানি না সেদিন কি গান গিয়েছে বন্দী বিশ্ব কিনা। মানুষের বর্ণনা করে সেদিন বিশ্ব কি গান গিয়েছিল জানি না, কিন্তু নিশ্চয়ই কিছু গিয়েছিল। এই বিশ্ব পৃথিবীতে নজিরবিহীন, সব নজরুলের সবকিছু নজিরবিহীন। তো অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি আমরা জানতে চাই, চিনতে চাই, কাছে টানতে চাই, নজরুল স্যারের রাস্তা নেই। এই জিনিস আর কোথাও পাবেন না। মুসলমানদের বড় করতে যে হিন্দুদের ছোট করেন নেই, হিন্দুদের ছোট করতে যে মুসলমানদের ছোট করেন নেই, এই ভারসাম্য রবীন্দ্রনাথ রক্ষা করতে পারেন নাই। তার একটা নদী হলো শিবাজী উৎসব। তারপরে আমরা যদি নারী মুক্তির কথা বলি, কলকাতা আর্যিকর কাণ্ডের সময় কলকাতার সাংবাদিকরা আমাদের সাথে যোগাযোগ করছে, দাদা হচ্ছে নাকি? আমাদের কি হচ্ছে? তোমাদের ওখানে এই সব নজরুল রাস্তাঘাটে, আমাদের এখানে নজরুল, তোমাদের ওখানে নজরুল কি গেল? সব মেয়েরা সব মিছিল করতে চান, গান গাছে, জাগো নারী জাগো বন্যী শিখা। এই যে জাগো নারী জাগো বন্যী শিখা আর্যিকর দর্শন কাণ্ড, তো তার বিরুদ্ধে কলকাতার হাজার হাজার নারী পুরুষ, মেয়েরাই বেশি, এবং তাদের মুখে একটা মাত্র গান, জাগো নারী জাগো বন্যী শিখা। আমি পূর্ব দেশের পুরো নারী। নারী নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতাটা কার লেখা? তোমরা বলবো না, মানে আমরা একটু লজ্জা পাই বলতে, আসলে এভাবে তো দেখা হয়নি। নজরুল ইসলামের পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, নারী নিয়ে লেখা পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতাটা নজরুলের লেখা। গালি সামনের গান কি? আমার সামনের গান গায় আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, বিরিচে রূপে রূপে সঞ্চারী। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশিত হয়েছে বধূ। পুরুষ এসেছে মরুদ হিসাবে, নারী জুগিয়েছে মধু। কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।
রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দলে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাকে আধেক হৃদয়হীন। পুরুষ হৃদয়হীন একটু মৌমাছির মতো, ভ্রমণের মতো। তো এই যে নারী, নারী মুক্তির পৃথিবীতে নজরুলের বই কিন্তু নাই, বাংলাদেশে তো নাই। আচ্ছা, আমরা যদি স্বাধীন সংবাদপত্রের কথা বলি, নজরুল ছাড়া রাস্তা নেই। এখন কথা বলতে কেন তাহলে সামগ্রিক ভাবে নজরুল দেখাচ্ছে? আরো কাজ আছে, যেমন ধরেন রবীন্দ্রনাথ। আমি তুলনা করছি না, দুজন দুই প্রকৃতির মানুষ, একজনের সাথে আরেকজনের তুলনা হয় না, আসলে হওয়া উচিত না। কারণ রবীন্দ্রনাথ হল আমাদের মাথার উপর অগণন নক্ষত্র খচিত আকাশ, এত বিষয়ের বৈচিত্র্য, এত ঝলমল আকাশ, মাথার উপরে অগণন নক্ষত্র খচিত আকাশ। আর নজরুল হলেন আমার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। আমাকে কিন্তু বাস করতে হবে, আকাশটা আমার দরকার। রাতের বেলা আকাশ যদি নক্ষত্র সজ্জিত না থাকে আমার ভালো লাগবে না, আলগা লাগে। কিন্তু আমার দরকার আমার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। রবীন্দ্রনাথ হলেন গরিবের ঘর বেনারসি শাড়ি, মহামূল্যবান জিনিস, কিন্তু সবসময় পড়া যায় না, বুঝছেন? বেনারসি শাড়ি পরে কোন নারী, কোন মেয়ে, বলো তো আপনারা যারা আছেন, তোমরা যারা আছো, বেনারসি শাড়ি পরে রান্নাঘরে ঢুকছো? আসলে রান্না করতেছি আমি বেনারসি শাড়ি পরে, দেখে যাও ছবি তুলো, কেউ না। তা রবীন্দ্রনাথ হলো গরিবের ঘরে মহামূল্যবান বেনারসি শাড়ি, আর নজরুল হলো আমার মায়ের সকালে বিকালে পরে আটপোড়ে কাপড়গুলো, যেটা আমার সকাল বিকাল পরে আমার চলে না। বেনারসি শাড়িটা আমার বাসায় না থাকলেও হয়তো মানুষের মানে একটু খারাপ লাগবে যে আমার বাসায় একটা বেনারসি শাড়ি নেই, কিন্তু নজরুল না হলে সংসার চলবে, লাঙ্গল চালাবেন কেন? দাঁড়িয়ে শব্দটা বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেছে কি? নজরুল সর্বহারা, তার বই আছে। ভারতীয় কমিউনিস্ট পার্টির ফাদারদের একজন কাজী নজরুল ইসলাম 1924 সালের পরে বাংলায় যখন কমিউনিস্ট পার্টি গঠন করার উদ্যোগ নেওয়া হলো, সেই কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোটা নজরুলের লেখা, গঠনতন্ত্র নজরুলের লেখা, এবং যখন কমিউনিস্ট পার্টি গঠিত হলো তার মুখপাত্র হইল লাঙ্গল, লাঙ্গলের দায়িত্ব নিলেন নজরুল সম্পাদনা। আচ্ছা, তারপরে আসেন কি আসেন, তারপরে আসেন যে ধরেন আমরা যুদ্ধে গেলাম, আমি কিন্তু খুদে মুক্তিযোদ্ধা, একদিন বলতাম না ভয় হাসিনা পর বেড়ে বেড়ে, এখন একটু বলি আর কি। কারণ এত মূল মুক্তিযোদ্ধা, জেনারেল ওসমানের তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সর্বোচ্চ সংখ্যা হলো ৭৭,০০০, আর হাসিনার ১৫ বছরে মুক্তিযুদ্ধ ৫ লক্ষ ছাড়া গেছে। প্রত্যেক দিনই নতুন মুক্তিযোদ্ধার জন্ম হতো। আওয়ামী লীগ এমন একটা মেশিন ছিল যার ভিতরে আলবদর, রাজাকার, আলসামস, ডাকাত, চোর, ডাকাত, ধর্ষণের যা ঢুকাও ওদিকে মুক্তিযোদ্ধা হিসেবে ঢুকিয়ে গেছে। অদ্ভুত এক মেশিন, ওদের ঢুকলেই মুক্তিযুদ্ধ করে নিজের। আর আওয়ামী লীগ থেকে বেরিয়ে যায় সেটা রাজাকার, সহজ বুদ্ধি। আমাদের আমরা তো পলিটিক্যালি এবং কালচারালি মানে আক্রান্ত। এই মাথায় রাখতে হবে, উইথ অল রেসপেক্ট শেখ মুজিবের প্রতি, শেখ মুজিবের পলিটিক্যাল ফ্যাসিজমের আইকন। শেখ মুজিবের দোষ অদোষের ব্যাপারটা না, তিনি পলিটিক্যাল ফ্যাসিজমের আইকন, পলিটিক্যাল আর কালচারাল ফ্যাসিজমের আইকন হল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে বর্ণ হিসেবে ব্যবহার করে আমাদের দেশে নানান এই চালানো হয়। আমার আর্থিক ক্ষমতা, আমার শক্তির সৌন্দর্যের উৎসগুলো বন্ধ করে দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তার মানে রবীন্দ্র বিদ্বেষ না, কিন্তু এটা হলো শত্রু চিহ্নের জন্য ওরা কি অস্ত্র ব্যবহার করতেছে আপনার বিরুদ্ধে, এমন যে অস্ত্র ব্যবহার যেটা সফট সেটা। যাই হোক, তো আমরা যুদ্ধে গেলাম, যুদ্ধে যে আমার যেটা হয়েছিল আশ্চর্য লাগছে যে শুধু বাঙালি জাতীয়তাবাদের নামে আমরা যুদ্ধে গেছি ডিস্ট্রাক্ট। বাঙালি জাতীয়তাবাদের স্লোগানে, শেখ মুজিবের ডাকে বা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমরা যুদ্ধে গেলাম। যুদ্ধে যে দেখি সাঁওতালরা অংশ নিয়েছে, ওরাও অংশ নিয়েছে। আমাদের রংপুর এলাকার রাজবংশী আছে, রাজবংশীরা যুদ্ধে অংশ নিয়েছে। তারপরে মুরমরা অংশ নিয়েছে, চাকমারা অংশ নিয়েছে, গারোরা অংশ নিয়েছে, হাজংরা অংশ নিয়েছে। তাহলে এরা তো বাঙালি না, তাহলে কি হবে, সমাধান কি? এবং আরো আশ্চর্যের ব্যাপার যে আমরা স্বাধীনতা সৈয়দপুরের বিখ্যাত
উর্দু কবি ছিলেন, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আহমদ সাদি, এবং তার নেতৃত্বে বিহারের একটা বিরাট দল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বিহারের দল, আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি। আমার অবাক লাগতো যে এত সৌন্দর্য আমার মাতৃভূমির, মানে আবেগের বুক ভরে যেত, সবাই তো অংশ নিত দেশের স্বাধীনতার জন্য। স্বাধীনতা শেষ, যুদ্ধ হয়ে গেল, বাড়ি ফিরলাম। এখন পার্লামেন্টে তারা শেখ মুজিব ঘোষণা করলেন যে এখন থেকে বাংলাদেশের সবাই বাঙালি, সবাই বাঙালি হয়ে যাও, আমাদের জাতীয়তাবাদ হলো বাঙালি। মানবেন্দ্র লালমা পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো চাকমা, আমার ধর্ম বদলের অধিকার আছে, আমার পোশাক বদলের অধিকার আছে আমার, কিন্তু আমার চেহারার মধ্যে যে মা প্রকৃতিতে সিলমোহর মারিয়ে দিয়েছে, এইটা আমি বদলাবো কি দিয়ে? আমি চাকমা, আমাকে আমার অ্যানথ্রোপোলজিক্যাল আইডেন্টিটি, আমার নৃতাত্ত্বিক পরিচিতি হলে আমি চাকমা, আমার চেহারা আমি বদলাবো কেমন করে? প্লাস্টিক সার্জারি করতে হবে আমাকে, কি জন্য? অতএব আমি আপনার জাতীয়তাবাদ মানি না। পার্বত্য চট্টগ্রামের সহিংসতা শুরু হয়ে গেল, শান্তি বাহিনী এরকম ভাবে গারুরা অস্বস্তি জানালো, মুরমুরে অস্বস্তি জানালো, মারমারা অস্বস্তি জানালো যে এইরকম আমরা তো, আমাদের তো সম্মান নাই এখানে, সবাই বাঙালি, আমরা তো বাঙালি না, তাহলে আমাদের রাষ্ট্রে কোনো অংশগ্রহণ থাকবে, আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই যে একটা কোলাহল দেখা দিল, সংকট দেখা দিল, এই সংকটের সময় দরকার ছিল কি, যে জিনিসটা দরকার ছিল সেইটার জন্য জিয়াউর রহমান পৃথিবীতে অন্তত বাংলাদেশের রাষ্ট্র যতদিন থাকবে তার নামটা ততদিন থাকবে। আমি কিন্তু পলিটিক্যাল কথা বলছি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ? বাংলাদেশি জাতীয়তাবাদ হলো একটা আমব্রেলা। আমব্রেলাটা কি জন্য? এই আমব্রেলাটা হলো যে তুমি তোমার নারীত্ব নিয়েই, নজরুল যখন প্রমীলার সাথে বিয়ে হয়, ধর্মান্তরের প্রশ্ন আসছিল, নজরুল রাজি হতে বলছে প্রমীলা আমাকে ভালোবেসেছে ও হিন্দু হিসেবে, ও হিন্দুই থাকবে, দরকার কেউ ধর্ম চেঞ্জ করার। আমি প্রমীলাকে ভালোবেসেছি মুসলমান, আমি মুসলমানই থাকবো। অর্থাৎ তাদের বিয়েতে 2-3 ধর্মের বিয়ে পড়ানো হয়েছিল পরে, কারণ নতুন ধর্ম পরিবর্তনের চাচ্ছিলেন না। প্রমীলাও শেষের দিকে অবশ্য প্রমীলার মৃত্যুর আগে প্রমীলাকে জিজ্ঞেস করা হয়েছিল, সব্যসাচী জিজ্ঞেস করছে, মা তোমার মৃত্যুর পরে আমাকে তোমাকে শ্মশানে নিয়ে যাবো না, কি করবো? প্রমীলা বলছে যে দেখো বাবা, প্রতীক ধর্মই সঠিক ধর্ম, তোমার বাবার যে ধর্ম ওই মতে আমাকে শেষ কিন্তু সম্পাদন করো, আমি তো তার ছায়া। তো এটা হলো ঘটনা। এখন একটা আমব্রেলা দরকার হয়ে পড়লো, যে আমব্রেলার মধ্যে একজন নারী নারী হিসেবে অংশ নিতে, একজন চাকমা চাকমা হিসেবে এসে অংশ নিতে পারে, একজন লালমা বা মুরং সে মুরং হিসেবে অংশ নিতে পারে, একজন হাজং হাজং হিসেবে অংশ নিতে পারে, বাঙালি বাঙালি হিসেবে, অর্থাৎ নৃতাত্ত্বিক সকল রকমের পরিচয়কে অক্ষুণ্ণ রেখে সমান অধিকার, সমান মর্যাদা, সমান সম্মান নিয়ে এমন একটা আমব্রেলা দরকার হয়ে পড়ছিল জাতীয় ঐক্য এবং সংহতির প্রশ্নে। সেইটাই জিয়াউর রহমান প্রতিষ্ঠা করলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। হাসিনা দেখো অনেক কিছু চেঞ্জ করছে, শাহজালাল বিমানবন্দর বানাইছে, জিয়াউর রহমানের নাম ছিল না, কিন্তু তার ভেন্ডি ব্যাগের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট যেটা আছে ওর মধ্যে বাংলাদেশি লেখা, ওটা বদলাতে পারেনি। কিন্তু এটা অলঙ্ঘনীয়। রাষ্ট্র যদি থাকতে হয় বাংলাদেশে, তাহলে তার বাংলাদেশি জাতীয়তাবাদ থাকবে। কারণ একটা এমন একটা ইউনিফর্মিটি, এমন একটা ঐক্য, এমন একটি আমব্রেলা, এমন একটি দর্শন দরকার হয়ে পড়েছিল দেশে, যে রাষ্ট্রিক সংগতিগুলো যাতে নষ্ট না হয়, সবাইকে সমান সম্মান দিয়ে একসাথে রাখা, মায়ের মতো তার সবগুলো সন্তানকে একসাথে আগলে রাখা, এই কাজটা হলো বাংলাদেশ। বাংলাদেশি জাতীয়তাবাদ যে কারণে অপরিহার্য, ঠিক একই কারণে নজরুল আমাদের জন্য অপরিহার্য। কারণ একসঙ্গে সকলের সমান অধিকার, সম্মান, মর্যাদা সবকিছু একসঙ্গে পঞ্জীভূত আছে নজরুলের মধ্যে, আর কারোর মধ্যে এটা নাই। বিস্ময়ের ব্যাপার। তো নজরুলের মধ্যে মিশেছিল কি? তিনি এরকম হতে পেরেছিলেন কেন? যেমন জাতীয় কবির একটা যে একটা জাতির আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, ঘাম, রক্ত, ইতিহাস, ঐতিহ্য, জলবায়ু, খাদ্যাভ্যাস যা কিছু আছে, সম ভাষা, সম চেতনা, সম জলবায়ু, সম ভূগোল, সম সংস্কৃতি, সম গৃহ নির্মাণ প্রক্রিয়া, সম পোশাক আশাক, এগুলো একটা রাষ্ট্র গঠন